বিএনপির বড় বড় নেতারা পিনাকি ভট্টাচার্যের দলে যোগ দিবেন। আশ্চর্য হচ্ছেন, এটা আবার কি? পিনাকি ভট্টাচার্যের কোনো দল আছে? নাই, কিন্তু সামনে হবে। পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, কনক সরোয়ার, ইলিয়াস, আরো অনেকে নতুন একটা দল করবে, যে কোনো সময় আপনারা জানতে পারবেন। সেই দল প্রতিষ্ঠার জন্য যে ন্যারেটিভ নির্মাণ দরকার সেটা তারা করছে। পিনাকি ভট্টাচার্য এখন পর্যন্ত ঘোষণা দেননি, কিন্তু পিনাকির বক্তব্য থেকে আমরা অনুমান করছি বা বিশ্লেষণ করছি যে পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক দল করবেন, তিনি দেশে আসবেন। এই জন্য তার টার্গেট সাবেক শিবিরদেরকে নানানভাবে গ্লোরিফাই করে তিনি ফেসবুক পোস্ট দিচ্ছেন, এবং সাবেক শিবির বাংলাদেশে অসামান্য অবদান রাখবে কিন্তু জামাত ইসলামী হয়ে নয়, এরকম কথাবার্তা বলছেন। এর অর্থ এটাই যে পিনাকি ভট্টাচার্য দল করবেন, তার দলে অনেক সাবেক শিবির আসবে। হ্যাঁ, অনেকে আসবে, এটা আমি বিশ্বাস করি, এবং তাদেরকে নিয়ে তারা বাংলাদেশ বদলে দিবেন। ৬২% জনগণের সমর্থন নিয়ে তারা ক্ষমতা আসবেন বা ক্ষমতা আসার চেষ্টা করবেন। মাহমুদুর রহমান সাহেবেরও এই বিষয়ে কনসেন্ট আছে, কিন্তু এটা বলবেন না, তাকে প্রেজেন্ট করা হবে এরকম যে তিনি আসতে চাচ্ছেন না, তাকে জোর করে আমরা আনবো, কিন্তু আসবেন, এটা আমরা বুঝি, রাজনীতি এরকমই। সাংবাদিক ইলিয়াস সাহেব, তারও রাজনৈতিক উচ্চাভিলাষ আছে বলে মনে হচ্ছে ইদানিং কথাবার্তায়। কনক সরোয়ার, তারা এমনি এমনি বিদেশে বসে আছেন, বিষয়টা এরকম না। আর তারা দর কষাকষি করে সরকারের দু একটা পোস্ট পজিশন চাইলে নিতে পারতেন, কাঙ্ক্ষিত না হলেও, কিন্তু তারা ওইদিকে জানে তারা রাজনীতি করবেন মনে হচ্ছে। তাদের সাথে বিএনপির অনেক বড় বড় নেতা আসবে, বেশিরভাগই থাকবে সাবেক শিবির। সেখানে আপ বাংলাদেশ তাদের সাথে জুটে যাবে, কিংবা সাবেক শিবিরদের দল, অথবা মার্জ হতে পারে, বলা যায় না, যেহেতু আপ বাংলাদেশ ওইভাবে সাংগঠনিক বিস্তৃতি বা সাড়া পাচ্ছে না, কিংবা তাদের গুরুত্বপূর্ণ কোনো নেতা নেই জনগণের কাছে দাঁড়াবে, বা জাতীয় কোনো ফিগার নেই, কিন্তু তাদের সুন্দর আদর্শ বয়ান আছে, কিন্তু হেভিওয়েট নেতা নেই। এই জন্যে এই পিনাকি মাহমুদুর রহমানদের দলের সাথে মার্জ হওয়াটা অসম্ভব নয়। ইনকিলাব মঞ্চ সুন্দর অ্যাক্টিভিজম করছে, একটা পর্যায়ে তারাও যদি রাজনীতিতে আসে আমি অবাক হব না। সেখানে সবচেয়ে বেশি থাকবে সাবেক শিবির, রাইট? যেমন শিবির করে কিন্তু জামাতে যোগ দেয় না, এই সংখ্যাটা এখন মোর দেন 90%। তো ওই 90%-এর একটা বড় অংশকে পিনাকি মাহমুদুর রহমান ধারণ করতে পারবে। সেই জায়গায় বিএনপির বড় বড় নেতারা অনেকে আসবে, তবে জামাত রানিং যারা করে এরা কেউ আসবে না। জামাত ইসলামী থেকে কেউ অন্য দলে যায় না, অত্যন্ত সুশৃঙ্খল দল, এবং জামাতের ভোটও ওইভাবে কমবে তাও না। আর পিনাকিরা দল করলে সেটা জামাতের জন্য কোনো থ্রেট না, জামাতের কন্ডিউসিভ হবে এবং জামাতের পার্টনার হবে, কিংবা বৃহত্তর জোটের অংশ হবে। জামাতের সাথে কোনো শত্রুতায় তারা যাবে না। তবে একটা স্বাভাবিক হিসাবে সাবেক শিবিরে অন্য কোনো দলে গেলে জামাতের কাছে এটা অলওয়েজ নেগেটিভ, কিন্তু না, এটা জামাতে আসার পর গেলে নেগেটিভ। জামাতে আসার আগে যদি যায় তাহলে নেগেটিভ না। যেমন এবি পার্টিকে জামাত একদম টলারেট করে না, তাদের সাথে ইফতার করতেও রাজি না, বাধ্য হয়ে থার্ড পার্টির আমন্ত্রণে পাশাপাশি বসে। কিন্তু জামাত এবি পার্টি কখনো দাওয়াত দেয় না, এবং এবি পার্টির দাওয়াতে জামাত যায় না। জামাত এই বিষয়ে কিন্তু একদম কট্টর, কারণ তারা জামাত থেকে বের হয়ে এবি পার্টি করেছে। কিন্তু এনসিপিকে নিয়ে কিন্তু জামাতের ওরকম আপত্তি নেই, কারণ এনসিপির ছেলেরা প্রায় সবাই সাবেক শিবির, কিন্তু তারা জামাত ইসলামীতে যোগ দিয়ে তারপরে এনসিপিতে গিয়েছে, বিষয়টা এরকম না। আছে কিছু জামাতের রোকন ওখানে গিয়েছে, আমরা জানি, কিন্তু এটা নিয়ে জামাত আলাদা কোনো পলিসি নিবে, স্ট্যান্স নেবে, এরকম না। সেই জায়গায় পিনাকির যে দল হবে, মাহমুদুর রহমানের যে দল হবে, সেটা জামাতের সাথে জামাতের মিত্রই হবে বলে মনে হচ্ছে। তো দর্শক, পিনাকির দলের বড় পাওয়ার সাপ্লাইয়ার হবে বিএনপির সিনিয়র কিছু নেতা, যারা বিএনপিতে থাকতে পারছেন না বা পারবেন না, অনিবার্য। পিনাকির বক্তব্য থেকে বোঝা যায় আলতাফ হোসেন চৌধুরী তাদের মধ্যে একজন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। আলতাফ হোসেন চৌধুরী সম্পর্কে আপনারা যারা জানেন তো জানেন, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আরো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, বিমান বাহিনীর প্রধান ছিলেন, এরপরে বিএনপিতে যোগ দিয়েছেন, পটুয়াখালীর 1 থেকে এমপি হয়েছেন, এখনো রাজনীতি করছেন। বিএনপি করলে নমিনেশন পেতে পারেন, কিন্তু বড় মন্ত্রী হতে পারবেন না, কারণ আলতাফ হোসেন চৌধুরী জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পন্থী, আর বর্তমান বিএনপি হচ্ছে বাঙালি পন্থী। জিয়াউর রহমান আজীবন যে কনসেপ্টের বিরুদ্ধে, যে আদর্শের বিরুদ্ধে রাজনীতি করেছেন, বা বিএনপি নামের যে তাৎপর্য, বাংলাদেশি জাতীয়তাবাদী দল, আলতাফ হোসেন চৌধুরীরা ওইটার পক্ষে, কারণ ওইটা তো আবার বর্তমান বিএনপি তারেকের বিএনপি ধারণ করে না। এই তারেকের বিএনপি হচ্ছে ইন্ডিয়ান বিএনপি। এই জন্য আলতাফ হোসেন চৌধুরী কিংবা লুৎফুজ্জামান বাবর, এই টাইপের অনেক নেতা পিনাকি ভট্টাচার্যের দলে যোগ দিতে পারে। পিনাকির যে দল, ওই দলটা হবে মুসলিম জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, মানে বিএনপির যে পিওর ভার্সন, অনেকটা ওইভাবে। আর ইনক্লুসিভ কোনো দল দ্রুত ক্ষমতা আসতে চাইলে, কোনো দল গঠন করতে হলে, বিএনপি জিয়াউর রহমানের যে সিস্টেম ছিল এর কোনো বিকল্প নেই। তো যেহেতু জিয়াউর রহমান থেকে অনেক দূরে সরে গিয়েছে বর্তমান তারেকের বিএনপি, তো ওইটা পিনাকিরা ধরবে।
ইসলামী মূল্যবোধ খুব ভালোভাবে ধরবে। এখন এই জায়গাটা শূন্য। দেখেন, জিয়াউর রহমান খালেদা জিয়ার রাজনীতির যে দর্শন, ওই জায়গাটা একদম শূন্য। ওই যে আওয়ামী লীগ তো গেছে, বিএনপি ওই জায়গা থেকে সরে গেছে, এখন বিএনপি বরং আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, আর বিএনপির যে আসল রাজনীতিটা ওই জায়গাটা শূন্য। এটা হচ্ছে বাস্তবতা। এখন এত আলোচনা কেন করলাম? আলতাফ হোসেন চৌধুরীর একটা বক্তব্য, যারা পিনাকির দলে যেতে পারেন। কারণ এটা কেন বললাম, যে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে আলতাফ ভাই ইলেকশনে আমি প্রয়োজনে এসে প্রচারণা চালাবো বা তার পক্ষে থাকবো। এখন বিএনপির অন্য কাউকে দেখতে পারেন না, আর আলতাফ হোসেন চৌধুরী এমন কে যে তাকে দেখতে পারবেন না। আসলে আলতাফ হোসেন চৌধুরী বিএনপিতে থাকতে পারবে না, বোঝা যায়। যেমন তিনি একটা কথা বলেছেন, আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করেছি, আর বিশ্ববিদ্যালয় আদালত জামাতের লোক। বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী তার এই বক্তব্য নিয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় কালে বক্তব্য নিয়ে বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপির পোস্টেড লিডার যারা জেলা কমিটির নেতা, তারা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করছে। দেখেন, এটা তো ছিল সত্য কথা যে বিএনপি লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করেছে, কিন্তু জামাত বিশ্ববিদ্যালয় আদালত দখল করেছে, এটা ভুয়া কথা। এই যে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরা জামাতের অমুক তমুক, কি নোংরা কথাবার্তা। আরে ভাই, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা কি কোনো দলের? আর ওই জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ওইভাবে নোংরা দলীয়করণ করেনি, বরং আওয়ামী লীগ যেটা করতো জুডিশিয়াল, এটা নিয়োগের মাধ্যমে ওখানে হতো। আমার অনেক বন্ধু বান্ধব ছাত্র জীবনে শিবির করতো, তারা ম্যাজিস্ট্রেট, অভাব নেই। আওয়ামী লীগ আমলে ছিল, এটা কিছু না। বাস্তবতা ছিল যে পলিটিক্যাল মামলা রায়গুলো ওই ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে জামিন হবে কি হবে না, কি করবো, ওইটা মন্ত্রণালয় থেকে যেটা বলে দেওয়া হতো ওইটা করতে বাধ্য হতো। কিন্তু আলতাফ হোসেন চৌধুরীর এত নিচে নেমেছে যে ওই কোর্টের ম্যাজিস্ট্রেটদেরকেও জামাতপন্থী বানিয়ে দিয়েছে, ওখানে বিএনপির লোকজন কেন যেতে পারে, মানে ওই জায়গায় তারা দলীয়করণ করতে চায়, এই ধরনের নোংরা মানসিকতা রাখে। আর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিএনপির। আলতাফ হোসেন চৌধুরী যেটা বলছে সেটা মিথ্যা। জামাতের 2-3% আর 95-96% বিএনপির। এটা মিথ্যা উদ্ভট কথা বলছেন। আর বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসনের নিয়ম অনুযায়ী চলছে, শিবির কোথাও দখল করেনি। ভিসি, প্রক্টর, প্রভোস্ট, এটা 5% পাবেন, লেস দেন 5% জামাতপন্থী, আর সব বিএনপি পন্থী। উল্টোপাল্টা বললে হবে। এখন ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে, ছাত্রদলের কোনো খাওয়া নাই ক্যাম্পাসগুলোতে। এই কারণে বিএনপি পন্থী প্রশাসন থাকলেও ছাত্রদলের পক্ষে তেমন কিছু করতে পারছে না, সাধারণ শিক্ষার্থীদের জয় জয়কর। এই কারণে আলতাফ হোসেন চৌধুরীদের কাছে মতো না, অজানা যারা জানে না, জ্ঞানের অভাব, তাদের কাছে মনে হচ্ছে যে জামাতের লোক না, এটা ভুয়া কথা। এখন এই বক্তব্যে বিএনপির লোকজন রাগ হয়ে যায়, আমরা আমাদেরকে টেম্পো স্ট্যান্ড বলে, বাস স্ট্যান্ড বলে কটাক্ষ করে, আপনি সেইটাই বলছেন। আসলে বাস্তবতা হচ্ছে, মানে বিএনপির লোকজন বলছে যে এটা তো ভাই জামাতের সুরে কথা বলা হলো, জামাতের লোকজন, শিবিরের লোকজন আমাদেরকে টেম্পো স্ট্যান্ড বলে, আর আপনিও বলে দিয়েছেন টেম্পো স্ট্যান্ড। এটা কাজটা করলেন কি আপনি? মানে আজিব। বিএনপির উপর জামাত শিবিরের প্রভাব, জামাত শিবিরের বয়ান আলতাফ হোসেন চৌধুরী প্রতিষ্ঠিত করছেন, তিনি নিজেই টেম্পো স্ট্যান্ডের কথা বলছেন। টেম্পো স্ট্যান্ড এটা জামাতপন্থীদের একটা বয়ান, এটা জামাতের সাথে রিলেটেড, শিবিরের সাথে রিলেটেড কেউ করছে না, পুরো জামাত অ্যাক্টিভিস্টরা এই টেম্পো স্ট্যান্ড শব্দ আবিষ্কার, এবং তার এটা মার্কেটিং তারাই করে। অতএব দর্শক, বোঝা যায় যে এই আলতাফ হোসেন চৌধুরী টেম্পো স্ট্যান্ডের কথা বলে, আবার কিছুদিন আগে বলেছেন যে বিএনপিতে রয়ের দালালের অভাব নাই, রয়ের দালাল অনেক, আর পুরো বিএনপি তারেক রহমানই এখন রয়ের কোলে উঠে বসেছেন। অতএব আলতাফ হোসেন চৌধুরী রাজনীতি বিএনপিতে থাকবে না, এটা অনিবার্য। তিনি বিএনপি নেতাদের দিকে রয়ের দালাল হওয়ার অঙ্গুলি নির্দেশ করেছেন। আবার তাদেরকে টেম্পো স্ট্যান্ড বলেন। জামাতকে গ্লোরিফাই করা হলো। জামাত যদি বিশ্ববিদ্যালয় বা আদালত এইসব জায়গা থেকেও থাকে, এটা মিথ্যে কথা, থেকে থাকলেও গ্লোরিফাই করা হলো যে না, এরা স্মার্ট। অতএব বোঝা যায় যে আলতাফ হোসেন চৌধুরীদের রাজনীতি বিএনপিতে নেই। যারা কি জামাতে আসবেন তাও না, কি করবেন? ওই লুৎফুজ্জামান বাবর, আলতাফ হোসেন চৌধুরী, এই টাইপের লোকজন যাদের রাজনীতি বিএনপিতে নাই, জিয়াউর রহমান খালেদা জিয়া বন্দী, তারা মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্যদের দলে যোগ দিবেন বলে মনে হচ্ছে। বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে, এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াসরা। আর জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে। জামাত শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে, এটা আমরা মনে করি না। দর্শক, এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব, পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব, গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব। স্পষ্ট কথা, বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ। এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে, মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না। কি মনে করেন? এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সিইসির নেতৃত্বে
কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো, কি হয় কেউ জানে না, সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই, একটা অস্থিতিশীল পরিস্থিতিতে একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে, এটা কি হয়? হবে না। মানে আরেকটি বিপ্লব হবে। এই যেমন আখতার একটা কথা বলেছে, বা টোটাল এনসিপি নড়ে চড়ে বসেছে, নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না আখতার। এখন তারা গণপরিষদ নির্বাচন চায়। হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে, এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবারও আমরা রাজপথে নামবো, রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করব। ক্লিয়ার কথা। তো এখানে এই 72 সংবিধান, এই চুপ্পু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে, আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো, জীবনে সবকিছু হারালো দেশের জন্য, আর তারা এটা চেয়ে চেয়ে দেখবে? আমি এটা মনে করি না। তারা আর একটা বিপ্লব ঘটাবে। তবে এই বিপ্লবে মজার বিষয়, নেতৃত্বে থাকবেন নতুন কেউ, এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই, কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন। তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে। রেজা কিবরিয়া পারফেক্টলি গেস করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে, আরেকটা 5 আগস্ট হতে পারে, যে 5 আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে, চুপ্পুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে। এই 2-3টা ঘটনা ঘটলে একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার, এই সংবিধান বাতিল, এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার। তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে, নতুন সংবিধান গ্রহণ করবে, সংস্কার করবে, জাতীয় নির্বাচন দেবে। আরেকটা বিপ্লবের আফটার ম্যাথ সহ বলে দিলাম। এখানে কার নেতৃত্ব থাকবে তাও একটা ধারণা দিলাম। আমরা সেই বিপ্লবের অংশীদার হব, আপনারাও রেডি হন। কারণ এই সংবিধানের অধীনে আমরা কোনো নির্বাচন বা এগুলো হতেই দেবে, এটা পুরোটাই বিএনপির এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে। বিএনপি শুরু থেকে বলেছে না, এই সংবিধান পরিবর্তন করা যাবে না, এটা মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান, এই সংবিধানের কথা বলছে। দেশে আরেকটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া দাবি করেন, জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার, তারা 1 বছর নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি। শতভাগ একমত। ইউনূস সাহেব নিজেই বেইমানি করেছেন। হাসনাত, সার্জিস, নাহিদদের প্রতি কি স্নেহ ছিল, এখন ওদেরকে চেনেন না, এখন চেনেন তারেক রহমানকে, এখন ইউনূসের কেবলা লন্ডন, এবং ওরাও ইউনূসকে এখন আর ছেড়ে কথা বলছে না, কেবলা পরিবর্তন আহ্বান জানিয়েছে। ইউনূস সাহেব যে বেইমানি করেছেন এটা শতভাগ স্পষ্ট। অতএব ইউনূসকে দিয়ে আর হবে না। ইউনূস ভালো হয়ে যাবে, কেবলা সংশোধন করবে, তাও হবে না। ইউনূস বিদায়। রেজা কিবরিয়া জানা, এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত না, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। যদিও রেজা কিবরিয়ার হিসাব আলাদা, কিন্তু আসলে বিএনপিকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থা দেশে আরেকটা বিপ্লব হতে পারে, দেশি বিদেশি বিনিয়োগকারী বর্ষা করছে। যাই হোক, আরেকটা বিপ্লব হতে পারে, এটা ঠিক। এবং এনসিপি চায় গণপরিষদ নির্বাচন, এবং এজন্য তারা বিপ্লবী স্তরে কথা বলছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য নিয়ে তুমুল আলোচনা হয়েছিল, ওটা তো বিপ্লবী কথা, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ওটা স্রেফ বিপ্লবী কথা। তো এই টাইপের কথাই আখতার সাহেবরা বলছেন, নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না। মানে নতুন সংবিধান প্রণয়ন এটা অনিবার্য হিসেবে ধরে নিয়েছে, অথচ এটা বিএনপি কিংবা এই সরকার কল্পনাও করে না। আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পায়নি, এই বিষয়ে ইউনূস সরকার পাশ কাটিয়ে গেছে। জুলাই সনদের খসড়া এসেছে, কিন্তু তারপর ওইসব জুলাই সনদ ঘোষণাপত্রে আমাদের মুক্তি নেই। আমাদের মুক্তি হচ্ছে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান। হ্যাঁ, জুলাই সনদের যে নতুন সংবিধান বা নতুন যেসব বিষয় বলা হয়েছে, সংবিধানের যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, এগুলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গ্রহণ করা হোক। এগুলো গ্রহণ বা বাস্তবায়নের আগে কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলেন, শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সবাই কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেন আলোচনা করা হয় সেই বিষয়ে দাবি জানাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে শুধু একটি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত যেন না হয় সে ব্যাপারে আমরা সেখানে বলেছি। এর মানে কি, শুধু বিএনপির সাথে বসে জুলাই সনদ করতে চাচ্ছে ডক্টর ইউনূস, আর জুলাই ঘোষণাপত্র ওই বিএনপির কথাই করেছে, এটা তো স্পষ্ট হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা করেছে। তিনি আরো বলেন, আমরা যখন ঐক্যমত্য কমিশনের 2য় দফার বৈঠকগুলো শুরু করি
তখন সংস্কার প্রস্তাবনা কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয় সে ব্যাপারে কমিশন জোর প্রচেষ্টা লক্ষ্য করছে। কিন্তু যখনই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয় উত্থাপন করে কমিশনের কাজের চাপে পড়ে যেন ম্রিয়মান হয়ে গেছে। এর মানে সব জায়গায় মূলা ঝুলাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এটা হবে আমরা মানলাম, নোট অফ ডিসেন্ট দিল মানলাম, বা ঠিক আছে নোট অফ ডিসেন্ট উঠিয়ে নিলাম, কিন্তু বাস্তবায়ন করা হবে না, ওইটা পরবর্তী পার্লামেন্ট। এর মানে বাস্তবায়নের মূল্য ঝুলিয়ে রাখলে ওটা বাদ দিয়ে দেওয়া যাবে। বাদ দিলে বিএনপিকে আপনি আইনগতভাবে ধরতে পারবেন না, কারণ কি তারা পার্লামেন্টে বিল উত্থাপন করবে, তারপরে বলবে যে পার্লামেন্টে পাস হয়নি, এখন আমরা কি করবো। এই জন্য এটা বাস্তবায়ন এই সরকারকে করতে হবে। আর এটা করতে চাইবে না, বিএনপি করতে দিবে না। আর এটা করতে গেলে তো নির্বাচনের ফেব্রুয়ারিতে হতে পারবে না। আর এ কারণেই আর একটা বিপ্লব হতে পারে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে। চারদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। সরকারের লোকজন আবার রিফিউট করছে, পাল্টা যুক্তি দিচ্ছে, না 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 শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নির্বাচন পেছানোর কোনো বিষয় নেই। নাটকীয়তা, অনিশ্চয়তা, উত্তেজনা আছে। দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন ভালো নেই, একটা তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে আছে, একটা অনিশ্চিত পরিস্থিতিতে আছে, যেখানে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক মিশনগুলো থেকে। এটা এমনি এমনি না, এটা একটা ইঙ্গিত এবং একটা প্রেক্ষাপট রেডি করে রাখা হলো, যে কোনো সময় প্রয়োজনে শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে ফেলে দেওয়া হবে। এর মধ্যে আরো খবর আছে, চুপ্পু বিদেশে যেতে চেয়েছিলেন চিকিৎসা করাতে, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। এখনো চুপ্পু যদি বিদেশে যেতে চান, সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর, থাইল্যান্ড বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে যাবেন, নিয়মিত চেক আপ করাবেন, এটা একদম সিম্পল প্র্যাকটিস। এটা উচিত না, কিন্তু সিম্পল প্র্যাকটিস। শুধু রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতির 14 গোষ্ঠী সহ বঙ্গভবনের যারা ঝাড়ুদার এরাও মনে হয় যায়, সিঙ্গাপুর যায়। আব্দুল হামিদ যেত, বা এর আগের যারা রাষ্ট্রপতি জিল্লুর রহমান, এদেরকে আমরা দেখতাম। তো এই জায়গায় এই চুপ্পুকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। অতএব সব যদি একদম নর্মালি চলতো, এই ছবি সরানো বা এগুলো যদি অস্বাভাবিক না হতো, তাহলে চুপ্পু চাইলে বিদেশ যেতে পারতো, চিকিৎসা নিয়ে আবার চলে আসতে পারতো না। আসলে চুপ্পুর মধ্যে প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে যে চুপ্পু চায় আসলে পালিয়ে যেতে, যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে হয়, তাকে শেখ মুজিবের পক্ষে কিছু বলতে পারছে না। 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে, ভয়ানক ফ্যাসিবাদের পতন হয়েছে, এই কথা বলতে হয়। এটা কি মন থেকে জীবনে বলে, বুকে পাড়া দিয়ে বলানো হয়েছে। বাংলাদেশে একটা পুতুল। এখন আমার যেটা মনে হয়, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সরকার বা নানান পক্ষ গেমস খেলবে, নানান সমীকরণ তৈরি করবে, কৃত্রিম সংকট বা বিশেষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটাকে সামনে আনবে। এই জন্য এটা ইস্যু হিসেবে রেখে দিয়েছে, এটাই নতুন সমীকরণ। একদিকে একটা হাইপ তৈরি করা হলো, একটা ইঙ্গিত দেওয়া হলো যে না, তাকে আমরা গুরুত্বহীন করেছি এবং তাকে যে কোনো সময় সরিয়ে দিতে পারি। এবং অনেক সূত্র বলছে আমাদেরকে যে বিকল্প নাকি খোঁজা হচ্ছে যে কাকে রাষ্ট্রপতি বানানো যেতে পারে। আর একদিকে বলা হচ্ছে না, এখন পর্যন্ত ওই বিষয়ে আমরা ভাবছি না। তো এই জায়গায় চুপ্পু জানে যে তার কপালে বিপদ আছে। এই কারণে চুপ্পু এখন এক ধরনের হাউস অ্যারেস্টের মতো, বঙ্গভবনের মধ্যে অ্যারেস্ট অবস্থায় আছেন, এরকম। তার কোনো স্বাধীনতা নেই। চুপ্পুর যদি স্বাধীনতা থাকতো তাহলে তিনি বিদেশ চলে যেতেন, চলে গিয়ে তারপরে ওখানে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিতেন, তারপরে স্বাধীনভাবে তার কথাবার্তা বলতো, তার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে যদি দেশ ছাড়তে পারতো, তাহলে চুপ্পু যে ওখানে তারপর ভারত যে জয় বাংলার পক্ষে কথা বলতো। চুপ্পু কিছুই পাচ্ছে না, বরং গ্রেপ্তার আতঙ্কে আছে, যে এখনই গ্রেপ্তার, বঙ্গভবনের বাইরে 1 সেকেন্ডের জন্য যেতে পারে না, মানে হাউস অ্যারেস্ট। আর পদত্যাগ করলে তো এর পুলিশ ধরবে, অথবা তাকে সরিয়ে দেওয়ার পরে তাকে যেতে দেয় না, আটকাই ফেলে, এটি একটা সন্দেহের মধ্যে আছে। তো এই জায়গায় রাষ্ট্রপতিকে নিয়ে নানান সমীকরণ চলছে। সরকার তো চাইলেই তাকে সরিয়ে দিতে পারে, কিন্তু তার ছবি সরানো হচ্ছে, আবার সরানো হচ্ছে না আনুষ্ঠানিকভাবে। মানে এইটার ব্যাখ্যা হচ্ছে, এটা একটা ইস্যু হিসেবে রাখা হচ্ছে যে বেকায়দায় পড়লে বা যখন তীব্র আন্দোলন হবে, এই যে জামাত, চরমনাই, এনসিপি তো সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করবে পিআর পদ্ধতির দাবিতে, জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে, নানান কিছুর জন্য। আপনারা জানেন যে সংস্কারগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ওটা ভবিষ্যতের জন্য রেখে দিলে চলবে না। এটি হচ্ছে আইনি ভিত্তির মূল কথা। তো এই জায়গায় ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখন চুপ্পু ইস্যুটা সামনে আসতে পারে। সরকার যেহেতু বলছে যে না, নির্বাচন পেছাবে না, কোনো শক্তি নেই যে নির্বাচন পেছাবে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়েছে। এখন যদি জনগণের আন্দোলনের ফলে নির্বাচন পেছানোর প্রয়োজন হয়, তখন কি বলবে? তখন ওই চুপ্পুকে সরিয়ে বলবে যে এইটা কেন্দ্রিক একটা জটিলতা আছে, রাষ্ট্রপতির সাইন ছাড়া তো কিছুই হয় না, এই রাষ্ট্রপতিকে সরাতে হচ্ছে, বাধ্য হচ্ছে। এখন নতুন রাষ্ট্রপতি নিয়ে কিছু সময় লাগবে, অতএব নির্বাচন একটু দেরিতে।
তো সরকার তো এক পর্যায়ে বাধ্য হবে নির্বাচন পেছাতে, তখন কি এক্সকিউজ দিবে? এখন তো বলে ফেলেছে যে কোনো শক্তি নেই, তখন এই চুপ্পুকে ব্যবহার করবে বা চুপ্পু ইস্যুটাকে সামনে এনে কিছু টাইম নেবে। একদম ঠান্ডা মাথায় স্বাভাবিক প্রক্রিয়া চুপ্পুকে সরাবে না। সরকার প্রয়োজনে তাদের টেনিউর প্রলং করতে বা এরকম কোন একটা পরিস্থিতিতে চুপ্পুর বিষয়টা সামনে আনবে, এটা রেখে দিয়ে। আর চুপ্পু মূলত হাউস অ্যারেস্ট, চুপ্পু প্রচন্ড আতঙ্কে দিন যাপন করছে। চুপ্পু যদি বলেন যে এখন আমি এই যে ওসমানী উদ্যানে ঘুরতে যাব, একটু হাঁটবো, তিনি হাঁটতে পারবেন, ওই বঙ্গভবনের চতুর্সীমানার মধ্যে থাকতে হবে। তিনি যদি বলেন যে আমার প্রচন্ড অসুস্থতা লাগছে, আমি একটু এভার কেয়ার বা পিজি হসপিটালে ডাক্তার দেখাতে যাব, যেতে দেওয়া হবে না। বলা হবে যে আপনার কি লাগবে, বঙ্গভবনে পাঠিয়ে, ডাক্তার লাগবে, ডাক্তার পাঠিয়ে, আপনি যেতে পারবেন না। রিয়ালিটি কিন্তু এটা। সৈয়দ রিজওয়ান হাসান, পরিবেশ ও বন উপদেষ্টা, অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার চাইতে প্রভাবশালী উপদেষ্টা, তিনি বলছেন এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসাব নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে, এটার সঙ্গে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই। এটা একটা ধৃষ্টতাপূর্ণ কথা। এই যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, তারা যে বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা মানতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হলে দেশে তোলপাড় সৃষ্টি হবে, এগুলোকে বলছে এটা রাজনৈতিক দলের নিজস্ব হিসাব নিকাশ না, এটা রাষ্ট্রের মৌলিক বিষয়। আপনাদের সংস্কার করার কথা, কোনো সংস্কার না করে আপনারা এখন কারচুপির ভাগ বাটোয়ারা নির্বাচন দিতে যাচ্ছেন, এটা রাজনৈতিক দলের নিজস্ব বিষয় না, আপনাদের মৌলিক ব্যর্থতার বিষয়। এই জায়গাটায় সরকারকে অবশ্যই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেই হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর তিনি বলছেন যে রাষ্ট্রপতির ছবি সরানোর যে বিষয়টা, এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই। এই কথা বলছেন, এর অর্থ কি? এর মানে নির্বাচন পেছানোর বিষয়টা আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির ছবি সরানোকে কেন্দ্র করে, যার ফলে তাদেরকে বলতে হচ্ছে যে সম্পর্ক নাই। সম্পর্ক আছে বলেই বলতে হচ্ছে সম্পর্ক নাই। আর যদি সম্পর্ক না থাকে এই বিষয়ে কোনো প্রশ্নই উঠতো না। ছবি সরানো, নির্বাচন পেছানো, এই দুইটা তো এক করে প্রশ্ন করারই বিষয় আসতো না। এর মানে সামথিং ইজ হ্যাপনিং বিহাইন্ড দ্য সিন। নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বক্তব্য আসে, সেই বিষয়ে বলা হয়, ওটাকে বলছে ইন্টারনাল বিষয় না। আপনাদেরকে এইভাবে বললে সংখ্যাটা আরো বাড়বে। আপনাদেরকে বলতে হবে যে ঠিক আছে, আমরা আলাপ আলোচনা করবো, বিভিন্ন রাজনৈতিক দল যারা মানছে না, আমরা বসবো সবার সাথে, সবাইকে নিয়ে আমরা নির্বাচন করবো, প্রয়োজনে আমরা রাউন্ড টেবিল মিটিং করবো, এরকম কথা বলতে হবে। উল্টা কথা বলতে গেলে আপনাদের কপালেই বিপদ বেশি। এই যে মিশনগুলো থেকে, কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো, এ বিষয়ে তিনি বলছেন এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। এর মানে নির্বাচনের সম্পর্ক আছে বলেই বলছে নাই। ওই যে যখন সরকার প্রয়োজন হবে তখন চুপ ইস্যুটা সামনে এনে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে।